ইস বার 400 পার। আর এই 400 পারের সাথে কি পিওকের সঙ্গে ভারতবর্ষের ইন্টিগ্রেশনের কোনো সম্পর্ক আছে? না, আমি বলছি না, এটা বলছেন এই দেশেরই কিছু বড় বড় লিডার। যেমন ধরুন বিজেপির লিডার সিএম যোগী আদিত্যনাথ বলেছেন যে পিওকে ভারতবর্ষের সঙ্গে মিশে যাবে যদি মোদী গভর্নমেন্ট 400 সিট পায়, এবং তিনি এটাও বলেছেন যে 400 সিট পাওয়ার আর মোদী গভর্নমেন্টের তৃতীয়বার শপথ গ্রহণ করার ঠিক 6 মাসের মধ্যেই পিওকে ভারতবর্ষের সঙ্গে মিশে যাবে। শুধু তিনি নন, হেমন্ত বিশ্ব শর্মা যিনি আসামের বিজেপি গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন একটি সভা থেকে যে ভারতবর্ষের সঙ্গে পিওকে মিশে যাবে যদি বিজেপি 400 সিট পেয়ে যায় এই বছর। কিন্তু 1948 এর পর থেকে পিওকের ব্যাপারে এই ধরনের স্টেটমেন্ট আমাদের দেশের নেতারা দিতেই থাকে। শুধু তাই নয়, আমাদের দেশের হোম মিনিস্টার অমিত শাহ 370 রিভোকিং এর সময় যে ধরনের স্টেটমেন্ট পিওকের ব্যাপারে দেয় সেটা তো আমরা সবাই দেখি। एग्रेसिव हूं कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? কিন্তু এইবার ঘটনা ঘটছে পিওকেতে, যেখানে আমাদের ভারতবর্ষের কাশ্মীর জ্বলতো। 2019-এর পর থেকে কাশ্মীর শান্ত। 2019-এর পর থেকে 2023-এ G20 সামিট হয়েছে কাশ্মীরে, আর তার সাথে সাথে 2024-এ জম্মুতে ইলেকশনও হয়েছে। কিন্তু অপর পক্ষের যে কাশ্মীর, যেটা অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীরে মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু কেন? আর এই মানুষের রাস্তায় নামার সাথে কি ভারতবর্ষের সঙ্গে পিওকের ইন্টিগ্রেশনের কোনো সম্পর্ক আছে? আমি বলবো হ্যাঁ আছে। কেন বলছি? তার কারণ হচ্ছে একটাই, পিওকের মানুষেরা বা পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা কেন রাস্তায় নামছে সেটা জানা খুব দরকার। এই পিওকেতে ন্যাচারাল রিসোর্সের ভান্ডার আছে, যা পিওকের মানুষের কাছ থেকে পাক গভর্নমেন্ট নিয়ে নিজেদের প্রভিন্সে ইউজ করছে, কিন্তু পিওকে তার বদলে দিচ্ছে শুধুমাত্র বেআইনি কর। তাদের উপর কর চাপানো হচ্ছে, তাদেরকে সামান্য খাবারের জন্য আটা দেওয়া হচ্ছে না, তাদেরকে ন্যাচারাল রিসোর্স দেওয়া হচ্ছে না, তাদেরকে বসবাসের জন্য ঠিক করে পরিষেবা দেওয়া হচ্ছে না। এই সবের জন্য প্রোটেস্ট করছে তারা। আর শুধু তাই নয়, তারাও দেখছে যে কাশ্মীর ভারতবর্ষের আন্ডারে আছে, যে কাশ্মীর আজও ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেইখানে কি ঘটছে। তাই তারা কম্পেয়ারটা খুব ভালোই করতে পারছে, এবং তারা ডাইরেক্টলি দাবি তুলছে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সাথে তাদের এই যুদ্ধে সাথ দেয় এবং পিওকে ভারতবর্ষের অভিন্ন অংশ করে ফেলতে পারে। কিন্তু এটা কতটা বাস্তব? সত্যি কি পাক গভর্নমেন্ট এত তাড়াতাড়ি এই ঘটনা ঘটতে দেবে? যদি নরেন্দ্র মোদী 400 সিট পায়, তাহলে কি সত্যি পিওকে ভারতবর্ষের সঙ্গে জুড়ে যাবে? বা যদি ধরুন যে ইন্ডিয়ান আর্মি যদি সত্যি ইনভেশন করে পিওকের ওপর, তাহলে কি সেটা ঠিক হবে? এই নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে, এবং আমরা এটাও বুঝবো যে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট যদি তৃতীয় টার্মের জন্য আবার ক্ষমতায় আসে, তাহলে বিজেপি গভর্নমেন্টের ট্র্যাক রেকর্ড অনুযায়ী তারা কি পারবে পিওকে আনতে? তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন। আর এই ধরনের কন্টেন্ট আমি চ্যানেলে আনছি, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন 1947-এ যখন আমাদের দেশ স্বাধীন হয়, সেই স্বাধীনতার সময় আমাদের দেশ ধর্মের আধারে দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং তার সাথে সাথেই কিছু স্টেট বা কিছু প্রভিন্সেস থাকে, যে প্রভিন্সেসের কাছে অফার থাকে ব্রিটিশ সরকারের তরফ থেকে যে তারা হয় পাকিস্তানে, না হয় ইন্ডিয়ার সাথে, অথবা তারা ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তৎকালীন হোম মিনিস্টার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারতবর্ষের সম্পূর্ণ ইন্টিগ্রেশন প্রায় সম্ভব হলেও 3টে প্রভিন্সে মামলা আটকে যায়। একটা হলো নিজামের হায়দ্রাবাদ, দ্বিতীয় হলো জুনাগড় যা আজকের গুজরাট, আর তৃতীয় হলো এই কাশ্মীর। কাশ্মীরের রাজা, তৎকালীন রাজা ছিলেন রাজা হরি সিং। তিনি চেয়েছিলেন যে তিনি তার রাজত্বকে কায়েম রাখতে চান এবং তিনি তার ক্ষমতা নিজের জায়গাতেই রাখতে চান। সেই কারণে পাকিস্তান বা আমাদের দেশ ইন্ডিয়া এই কোনো কাউরির সাথেই তিনি কাশ্মীরকে নিয়ে যেতে চাননি। তিনি নিজেকে একটি ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তৎকালীন পিএম ভারতবর্ষের জওহরলাল নেহরুর কোনো আপত্তি না থাকলেও মোহাম্মদ জিন্নার আপত্তি ছিল। তার কারণ হরি সিং নিজে হিন্দু রাজা হলেও কাশ্মীরের বেশিরভাগ আবাদি ছিল মুসলিমদের। তাই জিন্না ভাবতো যে কাশ্মীরের মানুষেরা পাকিস্তানের সঙ্গে নিজে থেকে আসতে চাইবে, কিন্তু তা হয়নি। আর সেই আক্রোশকে পূরণ করার জন্য 15ই আগস্ট 1947-এর ঠিক 2 মাস পর 22শে অক্টোবর 1947 অপারেশন গুলমার্গ লঞ্চ করে পাকিস্তান। এই অপারেশন গুলমার্গে পাকিস্তানের আর্মির সাথে সাথে কিছু মুসলিম ট্রাইবস থাকে, যাদেরকে বিভিন্ন হিস্টোরিক বইয়ে বা বিভিন্ন হিস্টোরিয়ানের কথা অনুযায়ী তারা খুব বর্বরচিত ছিল, তারা খুব হিংস্র ছিল, নিষ্ঠুর ছিল, এবং তারা সেই কাজই কাশ্মীরে করে। জাত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে জিনোসাইড চালায়, তারা রেপস করে, বাড়িঘরকে জ্বালিয়ে দেয়, এবং আস্তে আস্তে যখন তারা শ্রীনগরের দিকে অগ্রসর হতে
হতে শুরু করে এবং রাজা হরি সিং এর সেই ইন্ডিপেন্ডেন্ট থাকার আশাটা প্রায় অসম্পূর্ণ হতে শুরু করে, তখন রাজা নিজের রাজত্বের সাথে সাথে নিজের প্রাণের ভয় করেও ভারতবর্ষের সঙ্গে সমঝোতা করে। তৎকালীন পিএম জওহরলাল নেহরুর সাথে রাজা হরি সিং একটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামের একটি বিল সাইন করেন, যে বিলের তরফ থেকে জম্মু কাশ্মীরের কমিউনিকেশন মানে সঞ্চার, জম্মু কাশ্মীরের বিদেশ নীতি এবং জম্মু কাশ্মীরের সুরক্ষা ভারতবর্ষের হাতে দেওয়া হয় এবং তৎক্ষণাৎ ইন্ডিয়ান আর্মির শিখ রেজিমেন্টকে জম্মু কাশ্মীরে পাঠানো হয় এবং অপারেশন লঞ্চ করা হয়, যাতে সঙ্গে সঙ্গে এই ইলিগাল হামলাকারীদেরকে এই কাশ্মীর থেকে সরিয়ে নিচে নামিয়ে দিতে পারে। এই মোটিভ নিয়ে যখন ইন্ডিয়ান আর্মি শিখ রেজিমেন্ট নামে এবং তারা খুব সুন্দর সফলতার সাথে এই কাজ করতেও শুরু করে, সমস্ত কাশ্মীর থেকে পাকিস্তানের এই বর্বরচিত আর্মি নিচে নামার আগেই জওহরলাল নেহরু ইউএনএ প্রবেশ করেন এবং তিনি ইউএনকে রিকোয়েস্ট করেন এই মামলায় হস্তক্ষেপ করার জন্য। কিন্তু জওহরলাল নেহরু হয়তো কোথাও ভেবেছিলেন যে পাকিস্তান বা ইন্ডিয়ার কোনো তরফই ইউএন যাবে না এবং ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট বিচার করবে। কিন্তু ইউএন যে তখন পাকিস্তানের দিকে একটু ঝুঁকেছিল বা ভারতবর্ষের ক্ষতি করার হয়তো চেষ্টা করেছিল, সেই ধরনের কোনো আইডিয়া হয়তো জওহরলাল নেহরু করতে পারেন। আর এই ইউএন এই ঘটনার ওপর একটি রেজলিউশন পাস করে 1948-এ এবং সেই রেজলিউশনে 3টে স্টেপ বলা হয়। ফার্স্ট স্টেপ যে যেখানকার আর্মি আছে সেখানেই যেন সেখানকার আর্মি স্থায়ী হয়ে যায় এবং লাইন অফ কন্ট্রোল তৈরি হয়। এখনো কিন্তু কাশ্মীর থেকে সমস্ত পাকিস্তানি আর্মি নিচে যায়নি, তাহলে এই জায়গাতেই যে কাশ্মীর লাইন অফ কন্ট্রোলের ওই পারে থাকে সেই কাশ্মীরকে পিওকে বলা হয়, আর যে কাশ্মীর লাইন অফ কন্ট্রোলের এই পারে আছে তাদেরকে আমাদের কাশ্মীর বা ভারতবর্ষের কাশ্মীর বলা হয়। আর এর পরবর্তী স্টেপ ছিল যে যখন শান্তি চলে আসবে এলওসির দুই পারে, তখন দুই দেশেরই সেনা এই কাশ্মীর থেকে নিচে নেমে যাবে এবং তার সাথে সাথে সেখানে এক ধরনের ডেমোক্রেটিক প্লিবিসাইড করানো হবে, মানে একটা ভোটিং প্রক্রিয়া, যার দ্বারা কাশ্মীরের মানুষই ঠিক করবে যে তারা কাদের সাথে মিশতে চায়। কিন্তু ভেবে দেখুন, পাকিস্তান হয়তো আর্মি পিওকে থেকে কোনোদিন না কোনোদিন সরিয়ে নেবে, কিন্তু ইন্ডিয়ান আর্মি কোনোদিন সরাবে। তাই এই রকম ভাবে কোনোদিন প্লিবিসাইড হওয়া বা হতে পারে এই ধরনের কোনো দাবি আমি বা কেউই করে না, কিন্তু প্লিবিসাইড তো দরকার। কেন বলছি? তার কারণ হলো যে ইন্ডিয়ান আর্মির সেনার যারা বড় বড় কর্তা তারাও বলেছেন যে ইন্ডিয়ান আর্মির কাছে সমস্ত ক্ষমতা আছে যে তারা যখন তখন পিওকের মধ্যে ইনভেশন করে পিওকে যখন তখন নিজেদের মধ্যে আনতে পারে, শুধু গভর্নমেন্টের অর্ডারের জন্য তারা বসে আছে। কিন্তু এই ধরনের ঘটনা যদি ইন্ডিয়া কোনোদিন করে, তাহলে ইন্ডিয়াকে একটা ইনভেডেড কান্ট্রি বা আক্রমণকারী কান্ট্রি হিসেবে মানা হবে, যা আমাদের ইতিহাসের বিরুদ্ধে, যা আমাদের এথিক্সের বিরুদ্ধে। এবং ঠিক যেমন রাশিয়া ক্রিমিয়ার ওপর আক্রমণ করে ক্রিমিয়াকে নিজের তরফে নিয়ে নিয়েছিল আর রাশিয়াকে সারা জীবন একটি আক্রমণকারী দেশ হিসেবে মানা হয়, সেই রকম তকমা ভারতবর্ষ কোনোদিন নিতে পারবে না। তাই ভারতবর্ষকে হয়তো অন্য রাস্তা নিতে হবে। এবার আসি কারেন্ট সিচুয়েশনে। কারেন্ট সিচুয়েশন বলতে ভারতবর্ষের কাশ্মীর আর পাকিস্তানের কাশ্মীরের কি সিচুয়েশন সেইটা আমি একটু আলোচনা করবো, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় যে পিওকের মানুষেরা কেন চাইছে ভারতবর্ষের সঙ্গে ইন্টিগ্রেট হতে। যেমন ধরুন কাশ্মীরে 370 মানে আমাদের কাশ্মীরে 370 রিভোকিং এর পর কাশ্মীরে বিভিন্ন ডেভেলপমেন্ট দেখা গেছে, টানেল ডেভেলপমেন্ট, রোড ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি এবং তাছাড়াও নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, এর সাথে সাথে বিভিন্ন ইনভেস্টমেন্ট, জব ক্রিয়েশন, এই নানান ধরনের ডেভেলপমেন্টও দেখাই গেছে। তার সাথে সাথে একটা দারুণ ঘটনা ঘটেছে 2023 সালে। 2023 সালে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের রাষ্ট্রনায়ক এবং ডিপ্লোম্যাটসরা কাশ্মীরে এসে G20 বৈঠক করেছে, যেটাতে গোটা ভারতবর্ষের তরফ থেকে কাশ্মীর গ্লোবাল রেকগনাইজেশন পেয়েছে। আর তারপরে 2024 এর এই জেনারেল ইলেকশন হয়েছে জম্মুতে। তার জন্য কাশ্মীর, যে কাশ্মীরের লাল চকে দাঁড়িয়ে তিরঙ্গা ঝান্ডা তোলা মানে মৃত্যুকে সরাসরি বরণ করা, সেই কাশ্মীরে ভোটিং হচ্ছে আর ধুমধাম করে হচ্ছে। তাহলে কাশ্মীর কতটা সচ্ছল হয়েছে আর কতটা ভালো আছে সেটা কিন্তু গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। আর এখন তো ইন্টারনেটের যুগ, তাই বর্ডারের ওই পারে যেতে না পারলেও বর্ডারের ওই পারে কি হচ্ছে সেটা সবাই বুঝতে পারে। পিওকে তো পাকিস্তানি গভর্নমেন্ট ইন্টারনেটটা একটু বেশি দামে বিক্রি করলেও ইন্টারনেট সেখানেও চলে, তাই সেখানকার মানুষরা দেখছে যে তাদেরই পরিবারের কিছু অংশ যারা ভারতবর্ষের কাশ্মীরে আছে তাদের কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, আর তাদেরকে নামতে হচ্ছে রাস্তায় শুধুমাত্র ন্যূনতম কিছু দাবির জন্য। এখানে বলে রাখি যে পাকিস্তানের যে আজাদ কাশ্মীর, সেই কাশ্মীরের যে সাধারণ মানুষ তাদের একটা সংগঠন তৈরি হয়েছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এই JAACর কিছু নেতা সরাসরি ভারতবর্ষকে আহ্বান করছে যে যেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অথবা ভারত সরকার পিওকের ব্যাপারে ইন্টারভিন করে, এবং তারা ডাইরেক্টলি এমনও স্টেটমেন্ট দিচ্ছে যদি ভারতবর্ষ আর পাকিস্তান কিছুই না করে তাদের ব্যাপারে, তাহলে তারা কার্গিল থেকে ভারতবর্ষে ঢুকতে পর্যন্ত পারে, তারা এলওসিকে না মেনে ভারতবর্ষের দিকে আসতে শুরু করতে পারে। তাহলে বলাই বাহুল্য যে এই সময় সিচুয়েশন এমন আছে
যে সময় পাকিস্তানেরও এতটা ক্ষমতা নেই যে তার মধ্যে থেকে যদি কোনো অংশ ভারতবর্ষ কেড়েও নেয় তাহলেও কিছু করতে পারবে। আর তার সাথে সাথে যদি ভারতবর্ষ ইউনাইটেড নেশনের সাথে সাথে একটা ইন্টারন্যাশনাল প্রেসার পাকিস্তানের উপর দিয়ে বলে যে পিওকের মানুষদেরকে একটা প্লিবিসাইড করানো খুব দরকার, তাহলে 90% চান্স এটাই দাঁড়ায় যে পিওকের মানুষরা ভারতবর্ষের সঙ্গে ইন্টিগ্রেশন হওয়ার তরফেই ভোট দেবে। তাহলে এটা বলা ভালো যে এটাই ঠিক সময়, আর এখন যদি না হয় তাহলে হয়তো কখনোই নয়। এবার আসি যে 400 পারের সাথে পিওকের কি সম্পর্ক। দেখুন 400 পারের সাথে পিওকের কি সম্পর্ক এটা যদি নাও বলি, এইটা বলা খুব দরকার যে ভারতবর্ষে যদি প্রাইম মিনিস্টারের সিটে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য বসে, যেটা আমরা 4 জুন জানতেই পারবো, তাহলে সত্যি সত্যি বেশ কিছু এজেন্ডা পূরণের সাথে সাথে নরেন্দ্র মোদী হয়তো এই এজেন্ডাটাও পূরণ করতে পারে। আর সেখানে নরেন্দ্র মোদী অনেক জায়গায় বলেছে যে পাকিস্তানের যা হাল তার জন্য হয়তো তিনিই দায়ী। দেখুন যদি বিজেপির এই 10 বছরের গভর্নমেন্টে আমরা ট্র্যাক রেকর্ড দেখি, যে মোটিভ নিয়ে বিজেপি পার্টি তৈরি হয়েছিল, যেমন ধরুন এই রাম মন্দির প্রতিষ্ঠা, যেমন ধরুন 370 সরিয়ে দেওয়া, যেমন ধরুন এই সিএ লাগু করা, এনআরসি করায়নি এখনো কিন্তু করাতেও পারে, সেই রকমই একটা বড় এজেন্ডা ছিল এই ভারতীয় জনতা পার্টির পিওকে সঙ্গে ভারতের ইন্টিগ্রেশন। আর সেই পথেই মনে হয় বিজেপি সরকার অগ্রসর হলেও হতে পারে নেক্সট 5 বছরে, কারণ তাদের ট্র্যাক রেকর্ড অনুযায়ী 370 রাম মন্দির হয়ে গেছে, সিএএ হয়ে গেছে, তাহলে বাকি হয়তো আছে পিওকে, তাহলে সেটাও হয়তো হয়েই যাবে। যদি হয়তো আজ না হয় তাহলে পরবর্তীকালে হওয়া আরো কঠিন হবে, কিন্তু একদিন না একদিন সত্যিই হবে। দেখুন 370 রিভোকিং এর পর থেকে আমি আলোচনা করলাম যে ভারতবর্ষের কাশ্মীরে অনেক ধরনের পরিবর্তন এসেছে, ডেভেলপমেন্টস হয়েছে এবং ডেভেলপমেন্ট আরো হওয়ার সম্ভাবনা আছে, ইনভেস্টমেন্ট আরো হওয়ার সম্ভাবনা আছে। আর শুধু তাই নয়, 370 রিভোকিং এর পর ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ল ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট হচ্ছে এখন জম্মু কাশ্মীরের ওপর, আর সেই কারণে কিছু ডাইরেক্ট বেনিফিশিয়ারি পাচ্ছে সেখানকার সাধারণ মানুষেরা, যার কারণে তাদের ডেইলি লাইফের জীবনযাপনের গ্রোথ হচ্ছে, তারা ভালোভাবে সাস্টেনেবল জীবনযাপন করতে পারছে, জব পাচ্ছে, পড়াশোনা করতে পারছে, এই ধরনের নানান ডেভেলপমেন্ট তাদের সাথে হচ্ছে। এবার যদি আজ থেকে 10 বছর 20 বছর পরও পিওকের সাথে কাশ্মীরের ইন্টিগ্রেশন হয়, তাহলে ততদিনে কাশ্মীর অনেকটা ডেভেলপড হয়ে যাবে এবং পিওকে হয়তো কিছুই ডেভেলপ হতে পারবে না ততদিনে। সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আবার সময় যাবে, আবার অনেক রিসোর্সেস খরচা হবে পিওকে কে কাশ্মীরের সাথে সমান তালে ডেভেলপ করা। সেই কারণে আমার মনে হয় যে পিওকে এই কাশ্মীরের যে গ্রোথ সবে সবে শুরু হয়েছে, সেই গ্রোথের সাথে সাথেই যেন পিওকে ভারতবর্ষের সঙ্গে ইন্টিগ্রেট হয় এবং যে পিওকে যে কাশ্মীরের জন্য ভারতবর্ষের বীর সৈনিকরা প্রচুর রক্ত হরণ করেছেন, কাশ্মীরের জন্য যে আতঙ্কবাদী হামলার জন্য, যে 370 জন্য বহুত মানুষের বাড়ির ঘরের ছেলে হারিয়ে গেছে, তাদের বলিদান যাতে ব্যর্থ না যায়, তার জন্য পিওকে কে হয়তো সত্যি আমাদের দেশের সাথে ইন্টিগ্রেট করা খুব জরুরি। এতে আমাদের দেশের ভালো, পিওকে আর কাশ্মীরের মানুষের ভালো, আর তার সাথে সাথেও আমাদের বীর জওয়ানদেরকেও আমরা কিছু না কিছু ট্রিবিউট দিতে পারবো যে হে বীর, তোমাদের রক্ত বিফলে যায়। দেখুন আপনি এইটা সম্পর্কে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনি সত্যি কিছু জানতে পারেন এই ভিডিও থেকে, তাহলে একটা লাইক করবেন। আর আমি এই ধরনের কন্টেন্ট এই চ্যানেলে আনছি, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, এতে আমি অনেক মোটিভেট হই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।